বছর এসএসসি নিয়ে অন্যায় করেছে, গরিব মানুষের ছেলে পড়াশোনা করে চাকরি পেয়েছিল, এটা অন্যায় হয়েছে। আমরা এসে কর্মচারীদের যা বকেয়া দিয়ে আছে সব দিয়ে দেব আর ডাবল ডাবল চাকরি দেব, এই বলে সরকারে এলো। তারপরে সরকারে আসার পরে কি করলো? চাকরি বিক্রি করতে শুরু করলো। এমন ভাবে বিক্রি করতে শুরু করলো যে কেউ ধরতে পারবে এটা ভাবলো। আগে পরীক্ষা হতো, সেই পরীক্ষায় প্রতি বছর পরীক্ষা হলো, এসএসসি লিস্ট টাকাতো যে পরীক্ষায় সফল কারা কারা হয়েছে। আর এখন সেই এসএসসি কে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে লিস্ট জমা দিতে বলে যে কারা কারা অযোগ্য, কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তার লিস্ট জমা দাও। এসএসসি কিসের জন্য তৈরি হয়েছিল? 1997 সালের আইনের মাধ্যমে এসএসসি তৈরি হয়েছিল এই কারণে, আপনি চায়ের দোকান চালান, আপনি মুদিখানার দোকান চালান, আপনি রিক্সা চালক, আপনার ছেলে মেয়েকে কষ্ট করে আপনি পড়াশোনা করবেন, তারপরে পড়াশোনা করার পরে ওই বছর বছর যে এসএসসি হয়, বছর বছর যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়, সেখানে তো আপনার ছেলেটি বা আপনার মেয়েটি অ্যাপিয়ার করবে, তারপরে মেধার ভিত্তিতে সে যোগ্য হলে চাকরি পাবে। এই উদ্দেশ্যেই তো এসএসসি তৈরি করা, এই উদ্দেশ্যেই তো ডিপিএসসি তৈরি করা, এই উদ্দেশ্যেই তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তৈরি করা। তারপরে কি দেখলেন? প্রতি বছর এসএসসি হচ্ছে না, প্রতি বছর টেট হচ্ছে না, প্রতি বছর শিক্ষক নিয়োগ হচ্ছে না। বাজারে কি হলো? বাজারে ক্রাইসিস তৈরি হলো, চাকরির ক্রাইসিস। একদিকে কোন শিল্প কারখানা নেই, অপরদিকে এসএসসি টেট নেই, বাজারে ক্রাইসিস তৈরি হলো। ক্রাইসিস হলে কি হবে? ওই সাপ্লাই ডিমান্ডের স্বাভাবিক ফর্মুলা, ক্রাইসিস হলে সাপ্লাই কম হলে ডিমান্ড বেশি হবে। তাহলে কি হবে? এরা দেখলো প্রতি বছর এসএসসি নিলে চাকরি বিক্রি করে কম টাকা পাওয়া যাবে, তাহলে কি করতে হবে? 2 বছর 3 বছর নেওয়া যাবে না, আরো ক্রাইসিস হবে। আগে 10 লাখে বিক্রি করতে হবে, 15 লাখে বিক্রি করবো। তাই করলো, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, যে যার কাছে যেমন পেল নিয়ে চাকরি বিক্রি করলো। এরা বুঝতে পারেনি যে লাল ঝান্ডা যতই শূন্য হয়ে যায়, এরা সমাজের উপকারের জন্য সব সময় রয়েছে। এই ছেলেমেয়েরা যখন বঞ্চিত হলো, তারা প্রথম আন্দোলন করতে শুরু করলো। এই যে আন্দোলনকে এরা বন্ধ করে দিতে চায়, যে ধর্মঘটকে এরা ভয় পায়, এরা প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলন শুরু করলো। কি আন্দোলন? যে তুমি অঙ্কিতা অধিকারীর বাবা এই পরেশ অধিকারীকে দলে ঢোকালে, আর তার মেয়েকে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের র্যাঙ্ক নিচে, ও ইন্টারভিউ না দিয়ে তাকে লিস্টের 1 নম্বরে তুলে দিলে। তাদের আন্দোলন স্থলে কে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেল। এই লোকসভা ভোট তার আগের লোকসভা ভোটে গিয়ে বলল কি, দেখো লোকসভা ভোট চলছে, আমরা এই সময় কোন ডিরেক্ট অ্যানাউন্সমেন্ট করতে পারছি না, 5টা তোমাদের মধ্যে থেকে 5টা ছেলে নেব, আর সরকারি আধিকারিক 5 জনকে নেব। আর তার মাথায় কাকে বসালো? এখন জেলে আছে ডক্টর শান্তি প্রসাদ সিনহাকে। যে 5টা ছেলে আন্দোলন করছিল, সততার সঙ্গে আন্দোলন করছিল, ওই যে বলি আমি যে ওর হাত কেউ ধরবে না। এই অঞ্চলের বন্ধু যারা হাত ধরে আছেন তাদেরও বলছি, আমি পরে আসবো ওই পার্থ চ্যাটার্জির গল্পে। এই অঞ্চলে যারা ওই বাইকটা নিয়ে ঘুরে বেড়ান তারা তো শিক্ষা পাবে। তো তাদের হাত ধরলো, হাত ধরে কি বললো যে তোমরা 5 জন, এই 5 জন মিলে এই যে দেখবে যে চাকরির পরীক্ষায় এই নিয়োগে কোনো দুর্নীতি রয়েছে। যে 5 জনকে স্টুডেন্টকে নিল, তাদের প্রত্যেককে র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়ে দিল, এই আন্দোলনটাকে বন্ধ করে দিল। এবার ওখানে তো সবাই মেনে নেবে না, সেটা আপনারা আমাদের কাছে এলো। তারা জানে কোথায় যেতে হবে, তারা জানে কারা সমাজের প্রতি দায়বদ্ধ। তারা এলো, তারা বললো দেখুন আমার র্যাঙ্ক এত, আমার পরের থাকা ব্যক্তি যার হাত মমতা ব্যানার্জি এসে ধরলো, তাকে অন্যায় করে একে তো অঙ্কিতা
করিয়ে দিই। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যারা অন্যায় করে চাকরি নিয়েছে তাদের প্রত্যেককে মাইনের টাকা ফেরত দিতে হবে। তাহলে বুঝুন বন্ধু, মমতা ব্যানার্জির হাত যে ধরবে কি হতে হবে? চোর বলে প্রতিপন্ন হতে হবে, আর মাইন পাবেন তার টাকা ফেরত দিতে হবে। এখন উনি বলছেন আমি কিচ্ছু জানি না। ও এই লোকসভা ভোটটার আগের লোকসভা ভোটের আগের 10 দিয়েছেন, ভুলে মেরে দিয়েছেন, আমরা বলতে দেব না। যেদিন পার্থ চ্যাটার্জির বাড়িতে আমি দেখলাম, আমরা এর আগে দেখবেন নারদা সারদার মামলা করেছি, আমরাই করেছি। তো আমার সিনিয়র যখন নারদা সারদার মামলা করে দেখবেন এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় ওই একজন বসে, ওই কুণাল ঘোষ, প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে বসে এখন ভাট বকে। তো সে এই যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিল কি বলেনি? বলেছিল তো। তো আমরা যখন এই সিবিআই করলাম, আমরা কি জানি না যে সিবিআই, আমরা নিশ্চিতভাবেই জানি যে সিবিআই এমন একটি এজেন্সি যে এজেন্সিকে কাজে লাগিয়ে আসলে রাজনৈতিক ফায়দা লুট। তা সেই জন্য আমরা যখন সারদা নারদা থেকে শিক্ষা নিয়ে আমরা এই শিক্ষা দুর্নীতির মামলায়, কারণ আমরা জানি যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে দিয়ে এই তদন্ত করলে কোনোদিন পার্থ চ্যাটার্জিরা গ্রেপ্তার হবে না। সবটা হয়তো করা যাবে না আদালতের দিয়ে, কিন্তু অনেকটা তো করা যাবে। তাই আমরা এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কোর্ট মনিটর তদন্ত চাইলাম। ওরা পড়লো ফ্যাসাদে, যেই ফ্যাসাদে পড়লো এই সিবিআই, যেই কোর্ট মনিটর তদন্ত হলো, কোর্টের গুতে গুতো খাচ্ছে প্রতিদিন, এই সিবিআই উদ্ধার করলো হয়ে মাসে। এই কোর্টের গুলোতে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাতের তলা থেকে 51 কোটি 52 কোটি সব উদ্ধার হতে শুরু করলো। এই যে তৃণমূলের নাম্বার 2 ছিল পার্থ চ্যাটার্জি, এলাকার অনেক তৃণমূল নেতা আছেন, বড় মাতব্য, একটু গল্পটা শুনে যায়। এই পার্থ চ্যাটার্জি যেদিন গ্রেপ্তার হচ্ছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে যেদিন কেন্দ্রীয় এজেন্সি গেছে সিবিআই, ইডি, আপনারা সব গল্পই জানেন। তো পার্থ চ্যাটার্জি তার ফোন লাগিয়েছে, যখন দেখবেন কাউকে গ্রেপ্তার করে তখন ওই বলে যে তোমার নিয়ারেস্ট কাউকে যদি চাও সেই ইনফরমেশন জানাবে। কেউ উকিলকে ফোন লাগায়, কেউ দাদা কাকা মামা দিদি যা যে আছে তাকে ফোন লাগায়। তা ওকে বলে যে ফোন লাগা, তা ওর ফোনে সেভ করা আছে দিদি বলে।